এটা দেখতে সমস্যা হবে, ঠিক আছে? তো সমস্যা নেই, আমার ওই একটা সফটওয়্যার আমি ইনস্টল করতে খেয়াল নেই যেটাতে তোমাদের ক্লাস নেই আর কি। আচ্ছা, আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করতেছি, ক্লাস নিচ্ছি। আমি পেনটা নিই, হাইলাইটার পেন। ওকে, তো চলো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, ঠিক আছে? কন্টেম্পোরারি ট্রেন্ডস অফ আইসিটি, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। আচ্ছা, প্রথমে আমাদের রয়েছে তথ্য প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ ও ব্যবস্থাপনা করা হয় তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি, সংক্ষেপে আইটি বলা হয়। তাহলে দেখো, তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বা আইটি এর সংজ্ঞা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। যে প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ, তথ্যের সংগ্রহ, সত্যতা, বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ ও ব্যবস্থাপনা করা হয় তাকে প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি অথবা টেকনোলজি, সংক্ষেপে আইটি বলা হয়। তো এক কথায় ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলা হচ্ছে, ঠিক আছে? তথ্য প্রযুক্তি বলা হচ্ছে। তো কম্পিউটার নির্ভর ইনফরমেশন টেকনোলজির উপাদানগুলোর হচ্ছে হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, প্রোগ্রামসমূহ বা সফটওয়্যার, হিউম্যানওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ডেটা, ইনফরমেশন, নেটওয়ার্ক, মিডিয়া বা যোগাযোগ মাধ্যমে, প্রসিডিউর বা কার্যপদ্ধতি ইত্যাদি। যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি সম্পর্কে আমরা এবার একটু জানবো, ঠিক আছে? যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি। তো কোনো ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর কিংবা একজনের ডেটা অন্যের নিকট স্থানান্তরের প্রক্রিয়ায় ডেটা কমিউনিকেশন। কাজেই কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্য ডেটা বা উপাত্ত আদান প্রদান করা সম্ভব। তাহলে এখান থেকে কিন্তু আমরা যোগাযোগ প্রযুক্তির যে সংজ্ঞা সেটা কিন্তু পাচ্ছি, সেটা হচ্ছে কোনো ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা কম্পিউটার হতে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইস স্থানান্তর কিংবা একজনের ডেটা অন্যজনের নিকট স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলা হয়। ক্লিয়ার? তো কাজেই কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা উপাত্ত আদান প্রদান করা সম্ভব। তো ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলা হয়। তো প্রধানত তিনটি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে। প্রথমত হচ্ছে ডেলিভারি, অর্থাৎ সিস্টেমকে অবশ্যই ঠিক প্রান্তে ডেটা ডেলিভারি করতে হবে। দ্বিতীয়ত অ্যাকুরেসি জিনিসটা হচ্ছে সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেটা ডেলিভারি করতে হবে, অর্থাৎ অ্যাকুরেসিটা যেমন ধরো একটা মানে গাছে আম ধরে আছে অনেকগুলা, তার মধ্যে একটা পাকা আম। তো তুমি চাচ্ছ পাকা আমটাকে ঢিল ছুঁড়ে মারতে। তো তুমি যখন তোমার লক্ষ্যটা যখন পাকা আম এবং তোমার লক্ষ্য অনুযায়ী যখন তোমার ঢিলটা পাকা আমের লাগবে, অর্থাৎ তোমার অ্যাকুরেসিটা 100%, তুমি সঠিকভাবে কাজ করতে পারতেছো বা মানে বা একদম সঠিক ফুললি তুমি ঢেলটা ভালোভাবে বা সঠিকভাবে লাগাইতে পারছো, এটা অ্যাকুরেসি। আর যদি পাকা আমে না লেগে কাঁচা আম পড়তো, তার মানে কি অ্যাকুরেসি ঠিক নেই। আপাতত তোমাকে উদাহরণ দিয়ে বোঝালাম। তো অ্যাকুরেসি জিনিসটা কি? অর্থাৎ ওকে যেই কাজটা দেয়া হবে, অর্থাৎ কম্পিউটারকে যে কাজটা দেয়া হবে বা তোমার যে সিস্টেম থাকবে, সেই সিস্টেম বলতে সেটা হচ্ছে তোমার মোবাইল সিস্টেম হইতে পারে, স্মার্টফোনের মাধ্যমে কোনো সিস্টেম হইতে পারে, তোমার হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কোনো সিস্টেম হইতে পারে, ইমেলের মাধ্যমে কোনো সিস্টেম হইতে পারে, যেটার মাধ্যমে তুমি ডেটা ডেলিভারি করতেছো সেটা যেন সঠিকভাবে কাজ করে, সেটাই হচ্ছে অ্যাকুরেসি। এরপর হচ্ছে টাইম লাইন্স, সিস্টেমকে অবশ্যই নির্ধারিত সময়ে ডেটা ডেলিভারি করতে হবে। তো কমিউনিকেশন বা যোগাযোগের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্য আদান প্রদান করা সম্ভব হয়। তো এবার আমরা পড়ব তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি, ঠিক আছে? অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আমরা আবার এখানে একটু পড়বো। তথ্য যোগাযোগ প্রযুক্তি কী জিনিস আমরা তো গতদিন অনেক কিছুই পড়েছি, তার মধ্যে এটা কী জিনিস এটা আমাদের জানতে হবে।
তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি, আর যোগাযোগ প্রযুক্তি হচ্ছে ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি। সুতরাং একটি ছাড়া অপরটি কি অচল। বর্তমানে মানুষ যখন যেখানে ইচ্ছা সেখান থেকে যে কোনো সঠিক তথ্য পেতে চায়। যোগাযোগ প্রযুক্তির সাহায্যে ছাড়া শুধুমাত্র তথ্য প্রযুক্তি মানুষের এই চাহিদা পূরণ করতে পারবে না। তো বর্তমানে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির উভয় উন্নয়নের ফলে মানুষের এই চাহিদা পূরণ হচ্ছে। সার্বিকভাবে প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির একীভূতকরণ করা হয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলা হয়, অর্থাৎ বর্তমানে তথ্য প্রযুক্তিকে আর তথ্য প্রযুক্তি বলা হয় না, তথ্য প্রযুক্তিকে কি বলা হয়? বলা হয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কি বলা হয়? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ বর্তমানে আমরা কি তথ্য প্রযুক্তিকে কি বলতেছি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ তোমাদের বইয়ের নাম যেটা আইসিটি, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ক্লিয়ার? আচ্ছা, কারণ এই দুই প্রযুক্তির মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক, একটি আরেকটির পরিপূরক তবে প্রতিযোগী নয়। কাজেই তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি অনেকটা সমার্থক হিসেবে সর্বত্রই ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2009 অনুসারে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিস্তারণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে বোঝায়। আচ্ছা, তাহলে এইবার কথা হচ্ছে এখান থেকে কিন্তু তোমাদের হেভি একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তির নীতিমালা কত সালে প্রণীত হয়? উত্তর হবে 2009। ঠিক আছে, এবং আর একটা বড় কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তির নীতিমালা অনুসারে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে তুমি কি বোঝো? সেটা হচ্ছে যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন, বিস্তরণ ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে বোঝায়। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। আচ্ছা, তো এবার এখানে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কয়েকটি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কম্পিউটিং বা ইনফরমেশন সিস্টেম, একটা হচ্ছে কম্পিউটিং বা ইনফরমেশন সিস্টেম, একটা হচ্ছে কম্পিউটিং বা ইনফরমেশন সিস্টেম। কম্পিউটিং সহ সকল ধরনের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেম ইত্যাদির ব্যবহার করা হয়। তাহলে কি এখানে কি হচ্ছে? কৃত্রিম বুদ্ধিমত্তা, সেই সম্পর্কে আমরা একটু পরেই পড়াশোনা করব বা আরও জানবো বিস্তারিত। ঠিক আছে, এরপরে হচ্ছে ব্রডকাস্টিং। এরপরে কি আছে? এরপরে আছে ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং জিনিসটা কি? রেডিও এবং টেলিভিশন যা ব্রডকাস্টিংয়ের মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর কাছে একমুখী তথ্য প্রচার করে। একমুখী তথ্য বলতে কি বোঝানো হচ্ছে? যে রেডিও বা টেলিভিশনের মাধ্যমে শুধু আমরা দেখতে বা শুনতেই পাই, আমরা কিন্তু আমাদের কথা পাঠাতে পারি না, অর্থাৎ এটা একমুখী। হ্যাঁ, এটা নিয়েও আমাদের দ্বিতীয় অধ্যায়ে পড়া আসবে। সেটা হচ্ছে তোমার বিষয়টা হচ্ছে আমি ভুলে গেছি, আমরা সামনে পাবো একমুখী, দ্বিমুখী, ঠিক আছে, উভমুখী, এই বিষয়গুলো আমরা পড়ব। হুম, তা আপাতত আমরা এই বিষয়টা পড়ি। এরপরে রয়েছে আর একটা বিষয়, সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন, অর্থাৎ ফিক্সড টেলিফোন ও মোবাইল বা সেলুলার ফোন সহ সকল ধরনের উভয়মুখী টেলিযোগাযোগ মাধ্যম যা বিশ্বের বিশাল জনগোষ্ঠী ব্যবহার করছে। এছাড়া আর একটা বিষয়, সেটা হচ্ছে ইন্টারনেট। এটা ছাড়া তো আসলে অনেক কিছুই এখন সম্ভব না। আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ক হলো ইন্টারনেট, যাতে সংযুক্ত থাকলে যে কোনো স্থান থেকে সারা বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করা যায়। টেলিযোগাযোগ ব্যবস্থার সাথে কম্পিউটার ইলেকট্রনিক্স যুক্ত হওয়ায় গড়ে উঠেছে বিশাল তথ্য প্রযুক্তি। 90-এর দশক থেকে ইন্টারনেট চালু হওয়ার পর যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। তাহলে কত দশক থেকে ইন্টারনেট চালু হওয়ার পর যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমত তোমাদের সাল মনে রাখতে হবে, 1900 কত সাল পড়েছিল? 1967 না 65 না কত যেন পড়ছিল সেটা। আর এখানে হচ্ছে আর একটা কথা হতে পারে 90-এর দশক। কি হতে পারে? 90-এর দশক। বোঝা গেছে? এরপরে এখন আমরা পড়বো হচ্ছে গা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। কি পড়বো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যার হচ্ছে বাংলা অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের চিন্তা ভাবনা অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকেই কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে আমরা কি পাচ্ছি? মানুষের চিন্তাভাবনা অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই
হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, এখন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সম্পর্কে আমরা শুনতেছি, এই বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার করি। অর্থাৎ তোমরা হচ্ছে তোমাদের মোবাইলে স্মার্টফোন যারা ব্যবহার করো, দেখবা তোমাদের হচ্ছে গা গুগল অ্যাসিস্ট্যান্ট আছে। কি আছে? গুগল অ্যাসিস্ট্যান্ট। ওই গুগল অ্যাসিস্ট্যান্টকে যদি তুমি বলো হাই গুগল প্লিজ প্লে মিউজিক, ওপেন ইউটিউব, কলমক, তুমি যদি জাস্ট মুখ দিয়ে বলবা, তোমরা এখন ইউজ করতে পারো কিনা আমি জানি না, যদি ইউজ করতে পারো তাহলে দেখো ট্রাই করে, যে বললে পারে ওরা ওই নাম্বারে কল দিয়ে দেবে, যে গান মিউজিক বাজাতে বলবে সেই গান সে মিউজিক বাজাতে পারবা। ঠিক আছে, এছাড়াও তোমার হচ্ছে গা আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে গা তোমার হচ্ছে কম্পিউটারে, যাদের উইন্ডোজ ভিত্তিক কম্পিউটার, বা আমার যে কম্পিউটার, আমার কম্পিউটারে যেটা আছে সেটা হচ্ছে গুগল কো পাইলট, সরি উইন্ডোজ কো পাইলট। আমার এখানে যেটা আছে সেটা উইন্ডোজ কো পাইলট। ওনার সঙ্গে আমি আমার বিস্তারিত সমস্যা নিয়ে কথা বলতে পারি, আমি যে কোনো কথা বললে আমার সাথে উত্তর দেয়। অর্থাৎ ওদের মধ্যে মানে এই এমনভাবে এই প্রোগ্রামিংটা তৈরি করা হয়েছে যেটা হচ্ছে তোমার বুদ্ধি বা তুমি যেভাবে চিন্তা করতে পারো, কাজ করতে পারো, সেই রকম কম্পিউটারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে পারে বা কাজ করতে পারে। ঠিক আছে, তো এখন ইন্টেলিজেন্সি বা বুদ্ধিমত্তা শব্দটি হলো কতকগুলো বিশেষ গুণের, কতকগুলো কি কতকগুলো বিশেষ গুণের সমষ্টিগত রূপ। যেমন কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা করতে পারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা, অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারা, নতুন অবস্থার পরিপ্রেক্ষিতে দ্রুত এবং সফলভাবে সাড়া দেওয়া, ভাষা বুঝতে পারার মতো ক্ষমতা, এই সবই বুদ্ধিমত্তার অংশ। এই বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সিয়ার আগে আর্টিফিশিয়াল শব্দটি তখনই বসানো যায় যখন এই গুণগুলোকে কোনো সিস্টেমের মাঝে সিমুলেট করা সম্ভব হয়। কম্পিউটার তার স্মৃতিকোষে সঞ্চিত তথ্য বিচার বিশ্লেষণ করে জটিল সমস্যার সমাধান বের করতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়ার জনক হলো অ্যালান টুরিং। তাহলে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়ার জনককে, এখান থেকে কিন্তু তোমাদের একটা অবজেক্টিভ হতে পারে অথবা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়ার জনকের নাম কি? জনকের নাম হলো অ্যালান টুরিং। অ্যালান টুরিং। তো তার করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে। তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে কোন টেস্টের মাধ্যমে বা কোন পরীক্ষার মাধ্যমে, সেইটাকে বলতে হবে টুরিং টেস্ট। সেটার নাম কি? টুরিং টেস্ট। তো 1950 সালে টুরিং তার এই যুগান্তকারী পরীক্ষা প্রকাশ করে। তো এখন টুরিং টেস্ট বলতে ওনার নাম হচ্ছে টুরিং, তো ওই টেস্টের নাম উনি টুরিংই দিয়েছিলেন। ঠিক আছে, এই জন্য। তো দেখো সেই 1950 সাল থেকেই কিন্তু এই ধরনের কাজ করার চিন্তাভাবনা তাদের মাথায় রয়েছে। ঠিক আছে, আর আমরা কত পিছায় আছি, আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানতেছি এই বয়সে এসে। আর 1950 সালে সে অলরেডি এর ভিত্তি স্থাপন করে ফেলেছিল টুরিং টেস্টের মাধ্যমে। বুঝতে পারছো? আচ্ছা, তো এক কথায় টুরিং টেস্ট হচ্ছে এমন একটি পরীক্ষা যার মাধ্যমে জানা যায় কোনো যন্ত্রের চিন্তা করার ক্ষমতা আছে কিনা। কোনো একটি যন্ত্র টুরিং টেস্টের উতরে গেলে বলা যায় যন্ত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। তো অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসেবে সমাদৃত। তাহলে এই যে টুরিং, টুরিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই তো বিষয়ে তো উনি সমাদৃত আছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে তো উনি প্রথমত ওনাকে সবাই জানেই এবং সমাদৃত আছেন। শুধু তাই না, উনি কিন্তু তাত্ত্বিক কম্পিউটার, এটা অন্য এক ধরনের কম্পিউটার। ঠিক আছে, এই বিষয়ে আমরা সামনে যদি পাই তাহলে আমরা পড়বো, না থাকলে এ নিয়ে আমরা মাথা ঘামাবো না বা মাথা হ্যাং করবো না। ঠিক আছে, তো বিজ্ঞানের জনক হিসেবে সমাদৃত, অর্থাৎ তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসেবে উনি সমাদৃত। আচ্ছা, 1955 সালে যুক্তরাষ্ট্রের মিট এর জন ম্যাককার্থি, নাম কি? জন ম্যাককার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেন। তাহলে সর্বপ্রথম কি? 1955 সাল। কত সাল? 1955। দেখো 1950 সালে উনি হচ্ছে টুরিং টুরিং পরীক্ষা করিয়ে উনি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ভিত্তি স্থাপন করেছিল। কিন্তু উনি কিন্তু বলেছিল না এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, উনি জাস্ট বলেছিল যে এটা একটা টুরিং টেস্ট। বাট এই কথার সাথে সর্বপ্রথম 1955 সালে যুক্তরাষ্ট্রের এমআইটি এর জন ম্যাকার্থি, ওনার নাম কি? জন ম্যাকার্থি উনি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে আমাদের কি করিয়ে দেয়? পরিচিত করিয়ে দেয়। তো ক্রমেই এটি বিস্তার লাভ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বেড়ে চলেছে।
তো কম্পিউটার ভিত্তিক সিস্টেমগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা যে যোগ্যতামূলক প্রতিলিপিকরণের, তারপরে লাইনটা আমরা দেখি, প্রতিলিপিকরণের চেষ্টা করে, তা হলো চিন্তা ও কারণ সমস্যা সমাধানের কারণগুলোকে ব্যবহার, অভিজ্ঞতা থেকে শেখা বা বোঝা, জ্ঞান অর্জন ও প্রয়োগ করা, সৃষ্টিশীলতা ও কল্পনাশক্তি প্রদর্শন, জটিল ধাঁধায় পরিস্থিতিগুলো সাথে কাজ করা, নতুন পরিস্থিতিগুলোতে দ্রুত সাফল্যজনক সাড়া প্রদান করা, কোনো পরিস্থিতিতে উপাদানগুলোর সম্পর্কে গুরুত্বকে শনাক্ত করা, অস্পষ্ট সম্পূর্ণ তথ্যকে মোকাবিলা করা। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে তিনটি প্রধান এলাকায় গ্রুপভুক্ত করা যায়, এগুলো হলো বুদ্ধিভিত্তিক বিজ্ঞান বা কগনিটিভ সায়েন্স, রোবোটিক, ন্যাচারাল ইন্টারফেস ইত্যাদি। তো কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত পৌঁছাবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কিভাবে বিচক্ষণতার পরিকল্পনা প্রণয়ন করবে, কিভাবে সফলতার সহিত খেলাধুলা করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণা করা হচ্ছে। তো রোবট উপলব্ধি সম্পর্কিত প্রকৃতভাবে ভাষার প্রক্রিয়াকরণ, এক্সপার্ট সিস্টেম বা সুনিপুণ ব্যবস্থা, নিউরাল নেটওয়ার্ক, স্বপ্নময় সত্যি বা ভার্চুয়াল রিয়েলিটি যেটা আমরা আগে পড়ে আসছি ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যেমন LISP, CLISP, প্রোলগ, সি অথবা C++, জাভা ইত্যাদি। এই যে এই জায়গা থেকে কিন্তু তোমাদের কিন্তু মারাত্মক একটা অবজেক্টিভ রয়েছে, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। ঠিক আছে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তোমরা কিন্তু অবজেক্টিভে হয়তো তোমাদের এবার পরীক্ষায় আসলেও আসতে পারে বা না আসলে সামনে পাবা। ঠিক আছে, একটা হচ্ছে লিস্প, আরেকটা হচ্ছে ক্লিস্প, আরেকটা হচ্ছে গা প্রোলগ, আরেকটা হচ্ছে সি অথবা C++ অথবা জাভা। এছাড়াও আরও অনেকগুলো আছে, তা আমরা মোটামুটি এই নামগুলো মাথায় রাখবো, এর মধ্যে থেকে পরীক্ষায় আসে। তো এই প্রোগ্রামকে কয়েকটি বিশেষ ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে সূত্রের প্রতিপাদন ও সমস্যা সমাধান, তারপরে জ্ঞানের উপস্থাপন, পরিকল্পনা, যন্ত্রের শিক্ষা, স্পিচ ও প্যাটার্ন শনাক্তকরণ ইত্যাদি। তো এখন আমি তোমাদের হচ্ছে একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে নিয়ে যাব। ঠিক আছে, একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে তোমাদেরকে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, চলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে থেকে আমরা একটু ঘুরে আসি। আমাদের সব থেকে জনপ্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা হচ্ছে ChatGPT। ঠিক আছে, আমরা ChatGPT-তে যাই, যে কোনো কিছু যদি ওকে কোশ্চিন করা হয় তাহলে আমাদের সেই কোশ্চিনের উত্তর দেবে। তা আমি চাচ্ছি আমাদের একটি আইসিটির জন্য লোগো তৈরি করে দিতে। আমি আমি বলবো, ঠিক আছে, তাহলে আমাকে জাস্ট ChatGPT-কে বলতে হবে আমি একজন আইসিটি শিক্ষক, আমি আমি একজন আইসিটি শিক্ষক। আচ্ছা, এই মাইক্রোফোনের সেটিংটা হচ্ছে ইস্যু চলে গেছে সম্ভবত, না ইউএসবি ডিভাইসই তো আছে, তাহলে কাজ করছে না কেন? হ্যালো হ্যালো। আচ্ছা, আমি ওখানে ওখানে আমি লিখেই দিই, আমি লিখি, যেমন লিখি আই অ্যাম এ টিচার অফ আইসিটি সাবজেক্ট, প্লিজ মেক এ logo for my channel। আচ্ছা দেখো, এবার আমি যদি এটা পাঠাই তাহলে কি করে তাই দেখো। ঠিক আছে, ও চিন্তা করতেছে, এই যে মেমোরি আপডেটেড, এই দেখো ও হচ্ছে গিয়া ইমেজ তৈরি করতেছে। মানে ওকে জাস্ট তুমি বলবা যে তোমার কোন জিনিসটা লাগবে, ও তোমাকে সেই জিনিসটা করে দিতে পারবে, ওর চিন্তা করে। আচ্ছা, এই দেখো আমাদের কিন্তু, এই দেখো আমি বলছি যে আমি একজন আইসিটির টিচার, ঠিক আছে, আমাকে একটা আইসিটির লোগো তৈরি করে দাও। দেখো অনেক সুন্দর করে একটা আইসিটির লোগো তৈরি করে দিয়েছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি চ্যানেল। দেখছো সুন্দর একটা লোগো তৈরি করে দিয়েছে। মানে ওকে তুমি কোনো কিছু কোশ্চিন করো, কোনো কিছু বলো, ও তোমাকে বলে দেবে, অর্থাৎ ওর চিন্তা করার আছে, মানে ও চিন্তা করতে পারে, ঠিক আছে, অ্যাবিলিটি আছে। সাথে উত্তর দিয়ে দেয়। এই যে উইন্ডোজের এই যে কো পাইলট আছে, এখানে উইন্ডোজের কো পাইলট আছে, উইন্ডোজ কো পাইলটটাও একদম সেম ভাবে কাজ করে। ঠিক আছে,
I can give. আচ্ছা, এখন আমি যদি এখানে ওকে কোশ্চেন করি তোমার হচ্ছে যে হাউ ইউ, দেখেন আমার সঙ্গে কথা বলবি না, হ্যাঁ হাউ আর ইউ, দেখো ও রিপ্লাই দিতে পারবে, ঠিক আছে। বলছে আই এম ডুইং গ্রেট, মানে আমি ভালো আছি, থ্যাঙ্কস ফর আস্কিং, আমাকে জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। হাউ অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো? ইজ দেয়ার এনিথিং ফান অ্যান্ড এক্সাইটিং গোয়িং অন ইন ইউর ওয়ার্ল্ড টুডে, মানে তুমি কি আজকে পৃথিবীর কোনো মজাদার গল্প বা এই বিষয়ে তুমি একটু জানতে চাও কি না, ঠিক আছে। আমি যদি লিখছি ফাইন, মানে আমি ভালো আছি। শিওর, শিওর, টেল মি সামথিং, মানে আমাকে কিছু বলো ওয়ার্ল্ড সম্পর্কে, ঠিক আছে। দেখি আমাকে রিপ্লাই কি দেয়, ঠিক আছে। গ্রেট টু হেয়ার, হাউ অ্যাবাউট দিস, ডিড ইউ নো, ঠিক আছে। শুধু এইভাবেই না, আমি যদি চাই ওর সঙ্গে কথা বলতে, যে এই পাশে মাইক চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করলে পরে আমি ওর সঙ্গে কথা বলতে পারবো এখানে, ঠিক আছে। তো তার আগে আমার কাছে কি করতে হবে, Oh, সাইন আপ বা লগ ইন করে নিতে হবে। তো এখন সাইন আপ লগ ইন আমি এখন করতে যাচ্ছি। আচ্ছা, হাই, Hi, Jiro. আচ্ছা How can I dazzle you this evening? ইয়া, হাউ আর ইউ। আচ্ছা, আমার মাইক্রোফোনের সেটআপটা একটু সমস্যা হয়েছে, তো ওই জন্য বিষয়টা ভালোভাবে শুনতে পারতেছে না। তো মোটামুটি চ্যাট জিপিটি বুঝতে পারছো যে আর চ্যাট জিপিটা হচ্ছে কি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। চ্যাট জিপিটিটা কি মূলত একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ঠিক আছে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যে দ্বারা আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, তার চিন্তা করার অ্যাবিলিটি আছে, ঠিক আছে। সে একটা সমস্যা দিলে সমস্যার সমাধান করতে পারে, এক্সেট্রা এক্সেট্রা, বুঝতে পারছো। তো এখন আমরা রোবোটিক্স সম্পর্কে জানবো। রোবোটিক্স হলো রোবট টেকনোলজির একটি শাখা, যেখানে রোবটের গঠনের কাজ। তো যাই, ও সরি, এখানে আরেকটু পড়াশোনা ছিল। তো কয়েকটা বিষয়ে ভাগ করা হয় কার্যপ্রণালী, সেটা আমরা পড়ি নাই। প্রথমত হচ্ছে সূত্রের প্রতিপাদন ও সমস্যা সমাধান, জ্ঞানের উপস্থাপন, পরিকল্পনা, যন্ত্রের শিক্ষা, স্পিচ ও প্যাটার্ন শনাক্তকরণ, ঠিক আছে। মানে এই কাজগুলো পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, এই কাজগুলো পারে। তো এখন আমরা রোবোটিক্স নিয়ে একটু পড়াশোনা করব। তো রোবোটিক্স হলো রোবট টেকনোলজির একটি শাখা। রোবোটিক্স হচ্ছে কি বলো, রোবট কি, রোবট হচ্ছে, ধরো আমি এখানে হাইলাইটার পিন নিই নাই। আচ্ছা, তো রোবোটিক্স হচ্ছে তোমার রোবোটিক্স হলো একটি রোবট টেকনোলজির একটি শাখা, যেখানে রোবটের গঠন, কাজ, বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়। তো রোবোটিক্স বা রোবট বিজ্ঞান হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ, কি রোবোটিক্স বা রোবট বিজ্ঞান হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান। তো রোবট বিজ্ঞান ইলেকট্রনিক্স, প্রকৌশল, বলবিদ্যা, মেকানিক্স এবং সফটওয়্যার বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ এই জিনিসটা কিন্তু একটা জিনিসের সঙ্গে না, রোবোটিক্স শুধু একটা জিনিসের সঙ্গে কিন্তু সংযুক্ত না। এই তোমার রোবোটিক্স সম্পর্কে তুমি কাজ করতে গেলে তোমাকে অনেক কিছু সম্পর্কে জানতে হবে। রোবট বিজ্ঞান, ইলেকট্রনিক্স, প্রকৌশলগত বিদ্যা, বলবিদ্যা, মেকানিক্স, ঠিক আছে, সফটওয়্যার সম্পর্কে ধারণা। তো রোবোটিক্সের সাধারণ বিষয়গুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং এবং মনোবিদ্যা। একটু একটু দাঁড়াও, একটু লাইনে থাকো তোমরা, একটু লাইনে থাকো। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এখন রোবোটিক্সের সাধারণ বিষয়গুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং এবং মনোবিদ্যা। এই প্রযুক্তিটি কম্পিউটার বুদ্ধিমত্তা সংবলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট মেশিন তৈরি করে, যেগুলো আকৃতিগত দিক থেকে অনেকটা মানুষের মতো হয় এবং অনেকটা মানুষের মতোই দৈহিক ক্ষমতা সম্পন্ন থাকে। অর্থাৎ তুমি হচ্ছে এই যে বড় বড় আমরা যদি শিল্প প্রতিষ্ঠানগুলোতে দেখি, বা বিশেষ করে কার ম্যানুফ্যাকচার, মানে যারা এই যে বড় বড় কার, মাইক্রো, ঠিক আছে, বাস, এই ম্যানুফ্যাকচার করে যেসব কান্ট্রিগুলো বা তৈরি করে, তাদের হচ্ছে কি অনেক বড় বড় তোমার হচ্ছে কি মানুষের হাতের মতো, ঠিক আছে, মানুষের হাতের মতো অনেক বড় তোমার হচ্ছে গা রোবট তৈরি করা আছে। সেই রোবট দিয়ে তোমার হচ্ছে এই জিনিসগুলো ম্যানুফ্যাকচার করে থাকে, অর্থাৎ তোমার হচ্ছে গা এই যন্ত্রপাতিগুলো, মেশিনগুলো তৈরি করে থাকে, ঠিক আছে। মানে গাড়ি ঘোড়া এইগুলো তৈরি করে থাকে। বিশেষ করে আমরা ওই দেখি, ইউটিউবে যাই তোমরা সার্চ দিলে এই বিষয়গুলো দেখতে পারো। রোবট শব্দটি মূলত এসেছে স্লাভিক শব্দ রোবোটা হতে,
তাহলে রবট রবট শব্দটা কৃষি থেকে এসেছে। এই রবট শব্দটি এসেছে মূলত স্ল্যাভিক শব্দ। তোমরা কিন্তু ভুল করেও গ্রিক শব্দ মারবা না, আমি আবারও বলতেছি রবট শব্দটি মূলত এসেছে স্ল্যাভিক শব্দ থেকে। স্ল্যাভিক কোন শব্দটা থেকে? রোবোটা। রোবোটা শব্দ হতে এসেছে, যার অর্থ হলো, রোবোটা শব্দের অর্থ হলো শ্রমিক। তো জাপানের মুর্তা কোম্পানির মুর্তা বয় বা হুন্ডা কোম্পানির অ্যাসিমো, সনি কর্পোরেশনের আইবো রোবট মানুষের মতো কাজ করে। অর্থাৎ আমরা যদি বলি জাপানের একটা কোম্পানি আছে, সেই কোম্পানির নাম হচ্ছে মুর্তা কোম্পানি। এই কোম্পানির একটা রোবট আছে, সেই রোবটের নাম হচ্ছে মুরাতা বয়। আর হুন্ডা কোম্পানি, যে হুন্ডা বাইক তোমরা দেখো না, হুন্ডা বাইক, এই যে হুন্ডা কোম্পানি আছে, সেই হুন্ডা কোম্পানির একটা রোবট আছে, সেই রোবটের নাম হচ্ছে অ্যাসিমো। এবং সনি কর্পোরেশন, এই যে সনি ক্যামেরা, সনি ফোন, ঠিক আছে, তারপরে এই সনি বিরাট একটা প্রতিষ্ঠান। এই সনি কর্পোরেশনের যে রোবটটা আছে সেটা হচ্ছে আইবো। এই কয়টা রোবটগুলো একদম দেখতে মানুষের মতো এবং কাজগুলো করে, মানে দেখতে মানুষের মতো বললি না, মানে রোবট কিন্তু কাজ করে মানুষের মতো, ঠিক আছে। রোবট হলো এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা কম্পিউটার প্রোগ্রামিং বা ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় যন্ত্র বা যন্ত্রমানব। তাইলে রোবট শব্দের রোবট কাকে বলে? উপরে তো আমরা যা পড়েছি এটা তো রোবোটিক্স কি জিনিস সেটা পড়েছি। এখন রোবট কি জিনিস সেইটার সঙ্গে এখানে আমাদের কিন্তু দিয়ে আছে। রোবট হলো এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক্স সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় যন্ত্র বা যন্ত্র মানব। রোবটের একবার কোনো প্রোগ্রাম করা হলে ঠিক সেই প্রোগ্রাম অনুসারে কাজ করে থাকে। বোঝা গেছে? এই ক্ষেত্রে তার কাজটির জন্য মানুষকে আর কোনো কিছু করতে হয় না। রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসরণে সকল কাজ সম্পন্ন করে, ঠিক আছে। ঘর বাড়ি আবর্জনা পরিষ্কার সহ বাড়িঘরের কাজ বা মহাশূন্য, এই যে মহাশূন্যের কাজে ব্যবহৃত রোবট হলো স্বয়ংক্রিয় রোবট, যা অটোনোমাস রোবট নামে পরিচিত। কি রোবট নামে পরিচিত? অটোনোমাস রোবট নামে পরিচিত। অন্যদিকে যে সমস্ত রোবটকে পরিচালনার জন্য মানুষের কিছু নিয়ন্ত্রণ ও পরিচালনার প্রয়োজন হয় সেগুলোকে আধা স্বয়ংক্রিয় বা সেমি অটোনোমাস রোবট বলে। শিল্প কারখানায় এ ধরনের কিছু রোবট ব্যবহৃত হয়, যেটা তোমাদের একটু আগে বললাম, যে বিভিন্ন বড় শিল্প প্রতিষ্ঠান বা যারা কার বা বাস ট্রাক ম্যানুফ্যাকচার করে, ঠিক আছে, দূর থেকে লেজার রশ্মি বা রিমোট কন্ট্রোলের সাহায্যে এই রোবটগুলো নিয়ন্ত্রিত হয়। তো রোবট মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ করতে পারে এবং এর কাজের ধরন দেখে মনে হয় এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। এই ক্ষেত্রটিতে তাই রোবটের যেসব বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করা হয় সেগুলো হলো দর্শনেন্দ্রিয়, অর্থাৎ একটা রোবটের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকার প্রয়োজন আছে, সেইগুলো না থাকলে পারে তোমার হচ্ছে রোবট ঠিকঠাক কাজ করতে পারে, সেটা হচ্ছে দর্শনেন্দ্রিয়। এই দর্শনেন্দ্রিয় জিনিসটা কি? বা ভিজুয়াল পারসেপশন, অর্থাৎ দেখতে পাওয়া বা সামনে যে যন্ত্র বস্তু বা যে পরিবেশটা আছে এই পরিবেশটা তোমার ভিজুয়ালাইজেশন করতে পারা বা বুঝতে পারা বিষয়টা কীরকম। তারপর কোনো একটা জিনিস স্পর্শ করা বা স্পর্শন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে কোনো জিনিস স্পর্শ করে সেটা বুঝতে সক্ষমতা অর্জন করা, যে আমি একটা জিনিস ছুঁলাম, ছোঁয়ার পরে বা স্পর্শ করলাম, সেটা ছুঁলে বা স্পর্শ করলে কেমন লাগে, ঠিক আছে, এই জিনিস। তো এরপরে দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, কিছুই দেখা যাচ্ছে না? কিছুই না। কিছুই দেখা যাচ্ছে না? আচ্ছা, কখন থেকে এটা হয়েছে? এই তো আমি একটু তো আগেই তো। দেখতেছি আমি তো দেখতেছি আচ্ছা, তাইলে পরে তাসমি কেটে দিয়ে আবার ঢুকো, তাহলে ঠিক হয়ে যাবে, বুঝছো? মানে তুমি ক্লাস থেকে বের হয়ে কাটে যায় আবার ঢুকো, ঠিক হয়ে যাবে। মেসেঞ্জারে যায় ক্লিক করে আবার ঢুকো। ঠিক আছে, আমরা শুরু পড়তে থাকি, হ্যাঁ। তো ট্যাকটিক্যাল ক্যাপাবিলিটিস এবং নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশন ক্ষেত্র, অর্থাৎ একটা জিনিসকে নিয়ন্ত্রণ করা, ম্যানিপুলেশন করা, বা এই ক্ষেত্রে তোমার হচ্ছে বিশেষ করে দক্ষতা বা যেটাকে আমরা নিপুণতা বলি। এছাড়াও যে কোনো স্থানে দৈহিকভাবে নড়াচড়া করার ক্ষমতা বা লোকোমোশন, বা কি মোশন? লোকোমোশন। এই দেখো এখানে রোবট রয়েছে, কিছু ধরনের রোবট এখানে দেখাচ্ছে। দেখো বামে একটা রোবটের চিহ্ন, ডানে একটা রোবট রয়েছে, মাঝখানে দেখো দেখতে অনেকটা মানুষের মতো, মানুষের মতো হাত আছে, মানুষের মতো পাও আছে, চোখ আছে। চোখ তো আসলে, চোখে তো আসলে ক্যামেরা ব্যবহার করা হয় যাতে তোমার হচ্ছে ভিজুয়ালাইজেশন ঠিকঠাক হয়। বোঝা গেছে?
এরপরে দেখো ভয়েস সিনথেসিস, এই যে এখানে ভয়েস সিনথেসিস আছে, ইমোশন আছে, এই বিষয়ে আমরা মোটামুটি জানবো, আরও নিচেই পড়াশোনা যখন করবো তখন জানবো। অর্থাৎ দেখো একটা রোবট দেখতে কীরকম হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের রোবট হয়, যে শুধু এরকমই রোবট তা না, ইউটিউবে রোবট লেখে সার্চ দিবা, দেখে না বিভিন্ন ধরনের ভিডিও পাবো, রোবট দিয়ে মানুষ কি কাজ করতে সক্ষম হয়েছে, কি সব কাজ করতেছে, এগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এখন রোবটের কিছু অংশ নিয়ে আমরা পড়াশোনা করব। প্রথমত হচ্ছে গিয়ে পাওয়ার সিস্টেম, প্রথমত পাওয়ার সিস্টেম। আচ্ছা তাসমি, সমস্যা সলভ হয়েছে? হ্যাঁ কাকু আচ্ছা হয়েছে। ঠিক আছে, আবার তো হয়ে গেল। কেন দেখতে পারছো না? জানি না স্যার কেন। আচ্ছা দেখো, তোমার নেটওয়ার্কের সমস্যা সম্ভবত, ঠিক আছে তোমার নেটওয়ার্ক তো আছে। আচ্ছা সমস্যা হলে তুমি কেটে আবার ঢুকো, আর তাছাড়া তো ভিডিও পাবাই, আনে ক্লাস করে নিও, ঠিক আছে, যেখান থেকে সমস্যা হয় তারপর তুমি কেটে আবার ঢুকো, সমস্যা। আচ্ছা দেখো পাওয়ার সিস্টেম, অর্থাৎ একটা রোবটকে অবশ্যই কি করতে হবে, পাওয়ার সিস্টেম দিতে হবে। তার জন্য সাধারণত লেড অ্যাসিড দিয়ে তৈরি রিচার্জেবল ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়। অর্থাৎ এমন এক ধরনের ব্যাটারি তৈরি করা হয় যেটাকে বলা হচ্ছে লেড অ্যাসিড দিয়ে, এবং সেই ব্যাটারিটা অবশ্যই রিচার্জেবল, অর্থাৎ চার্জ দেওয়া যায় পুনরায় ব্যাটারি পাওয়ার ফুরাই গেলে। হ্যাঁ, এছাড়া মুভেবল বডি, অর্থাৎ রোবটের প্রত্যেকটা হাত পাও বা বাহু সব কিছু যাতে তোমার ঘোরাতে পারে, তার জন্য কি করতে পারে, রোবটের চাকা, মানে রোবটে কি ব্যবহার করা হয়, চাকা, যান্ত্রিক সংযোগ সম্পূর্ণ পা কিংবা স্থানান্তরিত হওয়ার যন্ত্রপাতি যুক্ত থাকে। এছাড়া ইলেকট্রিক সার্কিট, এছাড়া কি ইলেকট্রিক সার্কিট রোবটকে বিদ্যুৎ সংযোগ প্রদান করে। এই সাথে হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেমে রোবটের বিদ্যুৎ সংযোগ প্রদান করে। অর্থাৎ তুমি ব্যাটারি ট্যাটারি সবই দিলে, এখন তুমি তারের মাধ্যমে সংযুক্ত করবা, তাই না? এখন রোবটের তো আসলে তারের মাধ্যমে সংযুক্ত করা হয় না, সার্কিটের মাধ্যমে সংযুক্ত করা হয়, তার যতদূর সম্ভব কম থাকে, ঠিক আছে। তো সার্কিট অর্থাৎ বোর্ড হইতে পারে, একটা একটা তার হইতে পারে, এগুলো সার্কিট বোঝাচ্ছে, ঠিক আছে। যে সার্কিট সম্পর্কে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে পড়বো, বা আগে আমরা কিছু দেখেছি, সে বিষয়ে আমরা সামনে আরো ভালো বিস্তারিত পড়বো। মস্তিষ্ক বা কম্পিউটার, ব্রেইন অর কম্পিউটার, মানে মস্তিষ্ক বা কম্পিউটার। এখন বিষয়টা হচ্ছে তোমার এই যে কম্পিউটারের রোবটের অবশ্যই একটা মস্তিষ্ক থাকতে, যেমন মানুষের একটা মস্তিষ্ক আছে, বুদ্ধি আছে, চলাচল করতে পারে, একটা কাজ করতে পারে, বুদ্ধি খাটাইতে পারে, এরকম রোবটের কি করতে হবে, রোবটের মধ্যে প্রোগ্রামিং করে মস্তিষ্ক বানাইতে হবে। মানে কি ধরনের মস্তিষ্ক, হাতে কলমের মস্তিষ্ক বানায়, অর্থাৎ প্রোগ্রাম অর্থাৎ কমান্ড, এমনভাবে কমান্ড তৈরি করতে হবে যেই কমান্ডটা আসলে ওর মস্তিষ্ক হিসেবে কাজ করবে, বা প্রোগ্রামটা ওর মস্তিষ্ক হিসেবে কাজ করবে। তো এই জন্য রোবটের মস্তিষ্ক রোবটকে নিয়ন্ত্রণ করে, আচরণ পরিবর্তন করতে হলে মস্তিষ্ক প্রোগ্রাম পরিবর্তন করতে হয়। অর্থাৎ কোনো রোবট দিয়ে তুমি শুধু মনে করো ফাইলের আনা নেয়া করবা, এখন ওই রোবটটাকে তুমি যদি যেভাবে প্রোগ্রাম করবা যে এই রোবটের কাজ হচ্ছে শুধু ফাইল আনা নেওয়া কর, তাহলে ও শুধু ফাইল আনবে আর নিয়ে যাবে, এই কাজ করবে। এখন তুমি চাচ্ছ না এর দিয়ে আরও কিছু করাতে, চা নিয়ে আসা বা ঠিক আছে খাবার নিয়ে আসা বা এরকম, সাপোজ তুমি চাচ্ছ না তুমি হচ্ছে একটা প্রোডাক্ট ডেলিভারি করাবা, তাহলে ওকে ওই রকমভাবে প্রোগ্রাম করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি ওকে যেভাবে প্রোগ্রাম করবা, যেভাবে ওর মস্তিষ্ক তৈরি করবা প্রোগ্রামের মাধ্যমে, ও সেইভাবেই কাজ করবে এবং ও একই কমান্ড ফলো করে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাকচুয়েটর। কি অ্যাকচুয়েটর, একটি রোবটের হাত পা ইত্যাদি নড়াচড়া করার জন্য কতকগুলো বৈদ্যুতিক মোটরের ব্যবস্থা থাকে, একে একটি রোবটের হাত ও পায়ের পেশি বলে অভিহিত করা হয়। অর্থাৎ আমরা যেমন হাতে আমাদের কবজি আছে না, আমাদের কবজি কবজি বলি, বা আমরা হাতের গিরা পায়ের গিরা বলি, ঠিক আছে। অর্থাৎ যে লিগামেন্ট যে জায়গায় তোমার অ্যাটাচ করা থাকে, অর্থাৎ আমাদের হাত নড়ানো ঘোরানোর জন্য যা করা লাগে, এইগুলো করার জন্য তোমার হচ্ছে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়। আর অ্যাকচুয়েটের জন্য তোমার মূলত বৈদ্যুতিক মোটর ব্যবস্থা এটা। এরপর হচ্ছে অনুভূতি। এখন মানুষ মনে করো যে একটা জিনিস অনুভূতি পায়, একটা জিনিস টাচ করলে বুঝতে পারে এটা কেমন, নরম শক্ত কীরকম, আমরা স্পর্শ করলে বুঝতে পারি, কিন্তু এখন রোবট কি সেটা বুঝতে পারবে না। তাই রোবটকে অনুভূতি দিতে গেলে তার মধ্যে কি করতে হবে, বিভিন্ন ধরনের সেন্সর লাগাতে হবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ক্যামেরা লাগাতে হবে, ক্যামেরা দিয়ে ও দেখতে পারবে। যেমন মানুষের অনুভূতি একটি বিশেষ বৈশিষ্ট্য, তেমনি রোবটের অনুভূতি একটি বিশেষ উপাদান। অর্থাৎ আমরা অনুভূতি, এটা আমাদের বৈশিষ্ট্য, আমরা বুঝতে পারি, কিন্তু রোবটের অনুভূতি মানে কি, একটা বিশেষ উপাদান বা একটা বস্তু, ঠিক আছে। রোবটের হাত বা পায়ের কোনো একটি জায়গায় স্পর্শ করলে সেই জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য নেওয়ার ক্ষমতা থাকতে হবে। চোখের ন্যায় ক্যামেরা দিয়ে সামনে বা পিছনের দৃশ্য নেওয়া হয় এবং 360 ডিগ্রি কোণ পর্যন্ত করতে পারে। 360 ডিগ্রি মানে কি, মানে পুরা একদম মনে করো যে মাথা মানে পুরা একদম বন 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 করে ঘুরাইতে পারবে, বুঝতে পারছো? হয়তো বিষয়টা বুঝতে পারতেছো।
অর্থাৎ মাথা সামনে আছে, মনে করো ডান দিক থেকে ঘোরাতে ঘোরাতে মাথা একদম পিছনে নিয়ে যেতে পারবে, আবার ঘোরাতে ঘোরাতে আবার সামনে নিয়ে চলে আসতে পারবে, অর্থাৎ 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারবে। এরপর রয়েছে ম্যানিপুলেশন, কি ম্যানিপুলেশন বা পরিবর্তন করা। একটি রোবটের আশপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন। এখানে রোবটের হাতটি এই পরিবর্তনের যাবতীয় কাজ করে থাকে। প্রতিটি রোবটের হাতে কতগুলো আঙুল থাকবে যা নড়াচড়া করে কোনো বস্তু ধরতে পারবে। ঠিক আছে, এখন রোবটের ব্যবহার, এই রোবটের ব্যবহার কোথায় কোথায় হয় সেই সম্পর্কে আমাদের জানতে হবে। বিভিন্ন শিল্প কারখানায় যেসব জিনিসপত্র মানুষের পক্ষে ওঠানামা ও স্থাপনের জন্য কঠিন, সেই সব ক্ষেত্রে রোবট ব্যবহার করা যায়। বিশেষ করে যানবাহন বা গাড়ি কারখানার রোবট ব্যবহৃত হয়। কারখানার জিনিসপত্র সংযোজন, প্যাকিং এবং জিনিসপত্র পরিবহনের জন্য রোবট ব্যবহার ফলপ্রসূ। যুদ্ধক্ষেত্রে যুদ্ধযানের ড্রাইভারে বিকল্প হিসেবে রোবটকে ব্যবহার করা যায়। এখন দেখো, যুদ্ধক্ষেত্রে অনেক সময় তোমার হচ্ছে খাবার পাঠানোর প্রয়োজন হয়, অস্ত্র পাঠানোর প্রয়োজন হয় এবং অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে যাওয়া লাগে। ঠিক আছে, এইসব জায়গায় একজন সৈনিক, তার মনে করো যে প্রায় 40 কেজি 50 কেজি ওজনের তোমার হচ্ছে অস্ত্র টস্ত্র দিয়ে ব্যাগ ট্যাগ পত্র নিয়ে তোমার হচ্ছে টানা লাগে। এর সাথে যদি আবার খাবার টানা লাগে, আরও এক্সট্রা অস্ত্র টানা লাগে, তাহলে তো মনে করো যে ওই সৈনিক অস্ত্রই টানবে নাকি যুদ্ধই করবে, বা যুদ্ধক্ষেত্রে গেল অল্প জিনিসপত্র নিয়ে, যুদ্ধ শেষ হওয়ার আগেই তার সব কিছু পুরাই গেল, তখন সে তো যুদ্ধ করতে পারবে না, তাই না? এই ক্ষেত্রে তোমার হচ্ছে বিভিন্ন যুদ্ধযানে তোমার ড্রাইভারের বিকল্প হিসেবে রোবট ব্যবহার করা হয়। যেসব মনে করো প্রতিকূল পরিবেশে তোমার হচ্ছে এই রোবট যায় সেই ধরনের কাজগুলো করে আসে। তবে এই সমস্ত রোবট কিন্তু দূর থেকে নিয়ন্ত্রণ করা হয় বা রিমোট কন্ট্রোল হওয়ায় যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তো যেসব ক্ষেত্রে অতি সূক্ষ্ম কাজ করার দরকার হয়, যেমন ইলেকট্রনিক্সের আইসিগুলো বানানোর জন্য এবং পিসিবি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে কম্পিউটার বা আমরা হচ্ছে স্মার্টফোন ব্যবহার করি, এই স্মার্টফোনের মধ্যে একটা মাদারবোর্ড আছে, অর্থাৎ একটা বোর্ড আছে, মেন সার্কিট বোর্ড আছে, যেই বোর্ডের মধ্যে তোমার হচ্ছে ছোট ছোট তোমার কম্পোনেন্ট লাগানো আছে। যেমন আমরা যদি আমাদের ঘরের বাল্ব লাগাইতে যাই, বাল্বের জন্য একটা সুইচ লাগানো লাগে, ঠিক আছে, এছাড়া তোমার হচ্ছে তোমার প্লাগ লাগানো লাগে, বিভিন্ন জিনিসপত্র লাগানো লাগে। ওই রকম তোমার একটা আইসি বোর্ড বা হচ্ছে তোমার হচ্ছে একটা পিসিবি বোর্ড বা হচ্ছে সার্কিট বোর্ড, এই বোর্ডের মধ্যে তোমার আইসি গুলো তৈরি করার জন্য, অর্থাৎ আইসি গুলো হয় খুবই ছোট ছোট। হ্যাঁ, আমরা মানে তোমরা দেখবা যদি কখনো মোবাইল ভাঙে, দেখবা ওর উপরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে উঁচু উঁচু কিছু জিনিসপত্র থাকে, ওইগুলো হচ্ছে এক একটা তোমার কম্পোনেন্ট বা এক একটা আইসি। হ্যাঁ, তো এই আইসি বানানোর জন্য মূলত রোবট ব্যবহার করা হয়। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে সার্জারি কাজে রোবট সফলভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে। বিরক্তিকর ও একঘেয়েমি কাজের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হচ্ছে, বোঝা গেছে? তো এখন দাঁড়াও, সম্ভবত আমাদের ক্লাস শেষ। আচ্ছা, 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 এরপরে ভিডিও এটা আসছিল না কেন? আচ্ছা, আরও আছে, সরি আমি ভুল করছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এছাড়াও কি রয়েছে বিপজ্জনক কাজের ক্ষেত্রে নিরাপত্তার কাজে। এখন দেখো, বিপজ্জনক কাজ মানে অনেক বিপজ্জনক ধরনের কিছু কাজ, যেমন ধরো তোমার কোনো একটা ফুয়েল পাম্পে আগুন লেগে গেছে, ওই ফুয়েল পাম্পে আগুন নিভানোর জন্য মানুষ যদি যায়, ফুয়েল পাম্প যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে, তাহলে যারা যাবে আগুন নিভাতে তারা মারা যাওয়ার সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এসব জায়গায় রোবট পাঠানো হয়। তোমরা ইউটিউবে সার্চ দিবা যে হচ্ছে ফায়ার সার্ভিস অ্যাজ এ রোবট, ঠিক আছে, বা রোবট কিভাবে ফায়ার সার্ভিসিং এর কাজ করে, এগুলো লিখে সার্চ দিবা, দেখবা যে তোমরা দেখতে পারবে যে রোবট কিভাবে তোমার হচ্ছে আগুন নিভাচ্ছে। হ্যাঁ, তারপরে দুর্গম স্থানে কাজের ক্ষেত্রে, অর্থাৎ যেসব জায়গায় মানুষ সহজে চলাফেরা করতে পারবে না, যেতে পারবে না, সেই সব স্থানে রোবট পাঠানো যেতে পারে। যেমন গভীর সমুদ্রে রোবট পাঠানো যেতে পারে, বোঝা গেছে? এছাড়া তোমার হচ্ছে চাঁদে মঙ্গল গ্রহে আগে তোমার হচ্ছে রকেটে কি পাঠানো হয়েছে, রোবট পাঠানো হয়েছে, বোঝা গেছে? রোবট পাঠায় চাঁদের কি রকম পরিবেশ পরিস্থিতি সেগুলো দেখেছে, এরপরে মানুষ পাঠাবে, ঠিক আছে। বিনোদন ও গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে রোবট ব্যবহার করা যেতে পারে, গবেষণা শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তারপরে পুঙ্খানুপুঙ্খ রূপে মাইক্রো সার্কিট পরীক্ষা করতে, মাইক্রো সার্কিট মানে যেটা বললাম যে অনেক ছোট ক্ষুদ্র আকারের হচ্ছে চিপস বা হচ্ছে আইসি বানানোর জন্য তোমার হচ্ছে এই
এই হচ্ছে তোমার রোবট তৈরি করা হয়, ব্যবহার করা হয় সামরিক কাজে, যেমন বোমা নিষ্ক্রিয় করা। এখন মনে করো কোথাও একটা জায়গায় বোমা পাতা রয়েছে, সেই বোমাটা যদি একজন মানুষ নিষ্ক্রিয় করতে যায়, সেই ক্ষেত্রে ওখানে মনে করো যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভুলবশত, তাহলে কিন্তু কি হইতে পারে, তোমার ওই মানুষটা মারা যাইতে পারে। ওখানে কি হইতে পারে, ওই মানুষটা মারা যাইতে পারে, মানে অ্যাক্সিডেন্ট হইলে পারে। এই জন্য তোমার হচ্ছে ওই জায়গায় রোবট পাঠানো হয়। এছাড়া ভূমি মাইন শনাক্তকরণ, তোমার হচ্ছে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে মাইন মাইন মানে মাটির নিচে বোমা পুঁতে রাখা হয়, ঠিক আছে, সেইগুলোকে শনাক্ত করার জন্য। তাছাড়া মিলিটারি অপারেশন, অর্থাৎ তোমার হচ্ছে মিলিটারি বা সামরিক বাহিনীর ব্যক্তিদের বিভিন্ন অপারেশন করে থাকে, সেসব অপারেশনে বা তোমার হচ্ছে গা যেটা হচ্ছে বুঝতেছো বিষয়টা, সেই সব জায়গায় তোমার হচ্ছে রোবটগুলো ব্যবহার করা হয় বিভিন্ন অপারেশনে। ঘরোয়া কাজে রুটিন মাফিক ঘরের কাজকর্ম, বর্তমানে কিন্তু কিছু কিছু রোবট যারা হচ্ছে গা, তোমরা ইউটিউবে সার্চ দিবা, গুগলে সার্চ দিবা, ইউটিউবে সার্চ দিবা, জাপানে চায়নাতে তোমার হচ্ছে কিছু কিছু রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টগুলোতে তোমার হচ্ছে রোবট রোবট নিজে কাজ করে। মানে রোবট মানে পুরা তুমি চা কফি খাবার মানে এমন তৈরি করা থেকে শুরু করে তোমার হচ্ছে গিয়ে তোমার সামনে খাবার নিয়ে আসা, পরিষ্কার করা, পরিচ্ছন্ন সব সব কাজ কিন্তু এই রোবট করতে পারে, ঠিক আছে, বা করে থাকে। তোমরা একটু সার্চ দিয়ে দেখবা, তোমরা অবাক হয়ে যাবা। তো মহাকাশ গবেষণা মানুষের পরিবর্তে রোবট ব্যবহৃত হয়, যেটা আমি একটু আগে তোমাদের বলছিলাম, ঠিক আছে, যে নাসার কিউরিসিটি রোবট উল্লেখযোগ্য। যে নাসার কিউরিসিটি রোবট, এটা এই নাসার কিউরিসিটি রোবটটি সম্ভবত মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে। হ্যাঁ, তো রোবট ব্যবহারের সুবিধাসমূহ, এখন রোবট ব্যবহারের কি কি সুবিধা আছে। তো রোবট দ্বারা তৈরি পণ্যের গুণগত মান খুব ভালো এবং সূক্ষ্মতাও বেশি। রোবটের কাজ করার গতি বেশি এবং আউটপুট বেশি পাওয়া যায়। বিপজ্জনক পরিবেশে রোবটের সাথে সাহায্য কাজ করা নিরাপদ। একটি নিরবিচ্ছিন্ন দীর্ঘক্ষণ একটি নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘক্ষণ করে কাজ করতে পারে, মানে এরা নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘক্ষণ কাজ করতে পারে, ঠিক আছে রোবটগুলো। এখন রোবটের যেমন সুবিধা আছে, তেমন রোবটের কি আছে, অসুবিধাও আছে। কি ধরনের অসুবিধা আছে, মানুষের মতো পরিস্থিতি বিবেচনা করে নিজের বুদ্ধি খাটিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে না, ঠিক আছে। রোবটকে যখন মানে এক কথায় তুমি একটা সমস্যার মধ্যে পড়েছো, সেই সমস্যাটা একদম পরিপূর্ণভাবে মাথা খাটায় খাটায় নতুন বুদ্ধি বের করে তুমি নিজের মতো করে কাজ করতে পারবে, কিন্তু রোবট কিন্তু পারবে না। রোবটকে যতটুকু বুদ্ধি দেওয়া হয়েছে, যতটুকু প্রোগ্রামিং করা হয়েছে, ওর বাইরে এক ফুট কাজ করবে না। যে রোবটকে শুধু খাবার তৈরি করার জন্য বানানো হয়েছে, ও শুধু খাবারই তৈরি করতে পারবা, ওর কাছে আর তুমি অন্য কোনো কিছু জানতে পারবে না, অন্য কোনো কিছু ওকে দিয়ে করাতে পারবে না। বোঝাই গেছে? অর্থাৎ ও বিচার পরিবেশ পরিস্থিতি বুঝে বুদ্ধি খাটায় স্বাধীনভাবে কাজ করতে পারে না। ওকে যতটুকু করতে বলা হবে ততটুকুই করবে। অর্থাৎ রোবট নতুন বা জটিল পরিস্থিতিতে নিজে নিজে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। ফলে একটি রোবট দিয়ে ইচ্ছামতো বিভিন্ন কাজ করা যায় না। প্রোগ্রাম তৈরি করা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। তাছাড়া রোবোটিক যন্ত্রপাতি ক্রয় করতে যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন এবং রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ লোক প্রয়োজন। রোবটকে সচল রাখতে অধিক বিদ্যুতের প্রয়োজন হয়, ফলে এটি ব্যয়বহুল। রোবটের মধ্যে কোনো সৃষ্টিশীলতা নেই এবং ভুল থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারে না। এমন মানে এই বিষয়টা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। এখন তুমি একটা ম্যাথ করতে যায়, ম্যাথের উত্তর মিলল না, মানে তুমি বুঝতে পারলে যে এটা ভুল, সাপোজ। কিন্তু একটা রোবট করতে যায় যদি ভুল করে, মানে ভুলই, ও বুঝতে পারবে না এটা কিভাবে সঠিক করতে হবে। বোঝা গেছে? বা মনে করো যে তুমি ডিম ভাজতে যায়, ডিম পুড়াই ফেলতেছো, তুমি বুঝতে পারছো ডিমটা পুড়ে গেছে, তাহলে কি করতে হবে, আমাকে আরেকটু অল্প তাপে আমাকে ডিম ভাজতে হবে। এখন কোনো রোবট তোমার হচ্ছে, ওকে মনে করো যে মানে ও যদি ভুল করে ডিমটাকে পুড়াই ফেলে, ও বুঝবে না যে এই ডিমটা পুড়ে গেছে, এই ডিমটা আর ব্যবহার করা যাবে, আমি নতুন করে আর একটু অল্প তাপে ডিম ভাজি করি, এই জিনিসটা কিন্তু বুঝবে না। বুঝা গেছে? এইরকম। তো অর্থাৎ রোবট এর মধ্যে কোনো সৃষ্টিশীলতা নেই, ও কি করে ভুল থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারে না, কিন্তু মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তো আজকের পড়াশোনা এই পর্যন্তই ছিল। বোঝা গেছে? আজকের পড়াটা এই পর্যন্ত ছিল। আগামীকাল আমরা ক্রায়ো সার্জারি সম্পর্কে পড়াশোনা করব। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। আচ্ছা, দাঁড়াও আমি এটা একটু সেভ করে নিই, অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে সেভ করে দিই। আচ্ছা, আর ওইদিকে আমি হচ্ছে